একটা সিংহের বাচ্চা ছোটবেলায় সিংহের মানে কাছ থেকে হারিয়ে গিয়েছিল, শিয়ালের পালে সে বড় হয়েছে। শিয়ালের সাথে বড় হতে হতে শিয়ালের মতো ডাকার চেষ্টা করেছিল, সে দেখছিল একটু আলাদা, সে নিজেকে শিয়ালই মনে করত। যখন একটু বড় হলো, একদিন জল খেতে গিয়ে একটি পুকুরে সে নিজের প্রতিচ্ছবি দেখে বুঝতে পারলো যে আমি শিয়াল নয়, আমি সিংহ। সে নিজেকে চিনতে পারল এবং তার পরের দিন থেকেই সে শিয়ালের দল পরিত্যাগ করলো। নিজেকে চিনতে হবে, নিজেকে চিনতে শিখতে হবে। আমি কোনো কানেকশন তৈরি করে ভাই, আমার বন্ধু মুখ্যমন্ত্রী, তোমার বন্ধু কেন নয়? আমার আম্বানির সাথে বন্ধুত্ব আছে, তোমার সাথে কেন নেই? তাহলে নেটওয়ার্ক বন্ধুত্ব আঙ্গলিক হলেই যে প্রবাল পড়তে হবে তা নয়। কন্যা লগ্ন হলে তাকে প্রবাল পড়ানো যাবেই না, মিথুন লগ্ন হলে তাকে প্রবাল পড়ানো যাবেই না। বলে গান্ধী পরিবারের উপর সাপ আছে, কিছুটা কাস্ট করে দেওয়া হয়েছে, তো এটা তো আছেই। আছে আছে, ডেফিনেটলি আছে, সত্যি আছে, ডেফিনেটলি। জিরো থেকে হিরো করতে পারে। অর্থাৎ তুমি কুড়ে ঘরে জন্মালে, কুড়ে ঘরে বড় হলে, রাজপ্রাসাদে বিচরণ করবে, দেশের প্রধানমন্ত্রী হবে, দেশের স্বনামধন্য ব্যবসায়ী হবে, মান যশ কুলশ্রেষ্ঠ হয়ে রাজত্ব করবে। এটা শনি। আকাশে যখন চিল ওড়ে না, মাঝে মাঝে তার পিঠে গিয়ে কাক বসে ঠোকরায়। চিল কিন্তু কাকের দিকে কখনো তাকায় না, চিল উঠতে থাকে। সে এমন একটা উচ্চতায় উঠে যায়, সেখানকার প্রেসার কাক সহ্য করতে পারে না। সে বৃষ্টির আশ্রয় থেকে বাঁচতে মানুষ গিয়ে দাঁড়ালো কোনো এক গাছের নিচে। এভাবেই বৃষ্টি থেকে বাঁচতে বাঁচতে একদিন ছাতার আবিষ্কার হয়, মানুষ ঘর বানাতে শেখে। এরকমভাবেই তিনি সমস্যার সাথে সমাধানও দিয়ে দিলেন। ঈশ্বরের দেওয়া ভাগ্যটা হচ্ছে বৃষ্টি, আর সমাধানটা হচ্ছে ওই ছাতা। তিনি যদি আমায় পাঠিয়ে দেন আমার ডেস্টিনির জন্য, সেটা পাল্টাতে পারবো না। আমাদের হাতে 10 ভাগ থাকে, ঈশ্বরের হাতে 90 ভাগ। এই খোলা ধরিত্রীর বুকে পরম ব্রহ্ম আমাদের ছেড়ে দিলেন, কিন্তু তিনি সর্বাদাং খালিদাং ব্রহ্ম। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। থাম্বনেল দেখেছেন তাই ক্লিক করেছেন। আবারও সূর্যোদয়। এবারে কিন্তু সেরকম মশলাদার পডকাস্টটা না, যেটু পলিটিক্স হবে, একটু অন্যরকম। আজকের পডকাস্টটা না আপনাদের চোখ খোলার জন্য। রত্ন কী জন্য আমরা ইউজ করব, ভাগ্য কি করতে পারে, বাস্তু কতটা ইম্পর্টেন্ট। আপনি যখন একটুখানি বলে দিই আপনাদেরকে, যেমনি হচ্ছে ধরুন আপনি শুয়ে আছেন, আপনি পাটা রেখেছেন দক্ষিণ দিকে, মাথাটা রেখেছেন উত্তর দিকে, এটা কি ঠিক না? এটার জন্য আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং আপনার সম্পর্ক ক্ষতি কি হতে পারে? অবাক হচ্ছেন না? তা এই জন্যই কিন্তু পডকাস্টটা। আর সূর্যদা যেভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে, সেই নাম্বারটা তো ব্লিঙ্ক করছেই। আর সারা বিশ্বের বাঙালির কাছে যদি চান এই নাম্বারের দ্বারা আমার এখানে এসে কথা বলতে, সেটাও একদমই অলওয়েজ ওয়েলকাম। আর প্রমোশনাল ভিডিওর জন্য তো ফোন করতেই হবে আপনাদেরকে। আর বেশি দেরি করব না, ডাইরেক্ট সূর্যদার কাছে। কেমন আছো দাদা? খুব ভালো আছি। আগের পডকাস্টটা সবাই দেখেছে, অনেকে অনেক কিছু বলেছে এবং তুমি ফেমাস হয়ে গেছো, যদি এক কথায় বলা যেতে পারে। ঠিক আছে, আজকে আমরা পডকাস্ট শুরু করব একটা প্রশ্ন দিই, যেটা হচ্ছে যে ভগবানের দেওয়া ভাগ্য কোনোভাবে কি বদলানো যায়? না, বদলানো যায় না। ঈশ্বরের দেওয়া যেটা ভাগ্য, সেটা প্রিফিক্সড। ভাগ্যকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে ভাগ্যটা নিয়ে আমরা এসছি, আরাধ্য ভাগ্য, আরাধ্য ভাগ্য। তো বেসিক্যালি যিনি স্রষ্টা, তিনি যদি আমায় পাঠিয়ে দেন আমার ডেস্টিনির জন্য, সেটা পাল্টাতে পারবো না। আমাদের হাতে 10 ভাগ থাকে, ঈশ্বরের হাতে 90 ভাগ। এই খোলা ধরিত্রীর বুকে পরম ব্রহ্ম আমাদের ছেড়ে দিলেন, কিন্তু তিনি সর্বাদাং খালিদাং ব্রহ্ম, একম ব্রহ্ম পরম নাস্তিক। তিনি বললেন, তোমাকে একটা শরীর দিয়ে আমি পাঠাচ্ছি, তাই আমি আমার শরীরকে পাল্টাতে পারবো না। তোমাকে একটি পিতা এবং মাতার কাছে আমি পাঠাচ্ছি, তাই আমি মাতৃগর্ভে জন্মেছি, মাতা পাল্টাতে পারবো না। তিনি আমায় বুদ্ধি দিলেন, দৃষ্টি দিলেন। সেই দৃষ্টি দিয়ে আমরা অনেক সময় হয়তো ঈশ্বরকেই দেখতে পাই না বা খোঁজার চেষ্টা করি না। তাই আমি পিতা, মাতা, আমার পরিবেশ, আমার বাস্তু, এগুলোকে জন্মে পাল্টাতে পারি না। 10 ভাগ তিনি আমাদের হাতে দিয়ে দিলেন, বললো এই খোলা ধরিত্রীর বুকে তোমাকে পাঠানো হলো। তুমি এবার এই ধরিত্রীর বুকে তোমার সমস্যাও আছে, তোমার সমাধানও আছে। এই মোহ মায়ার জগতে
সমস্যা এলো আমাদের জীবনে। যখন মানুষ জঙ্গলে থাকতো তখন বৃষ্টি পড়লো যেদিন প্রথম, মানুষ বুঝলো এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে। বৃষ্টির আশ্রয় থেকে বাঁচতে মানুষ গিয়ে দাঁড়ালো কোনো এক গাছের নিচে। এভাবেই বৃষ্টি থেকে বাঁচতে বাঁচতে একদিন ছাতার আবিষ্কার হয়, মানুষ ঘর বানাতে শেখে। এরকমভাবেই তিনি সমস্যার সাথে সমাধানও দিয়ে দিলেন। ঈশ্বরের দেওয়া ভাগ্যটা হচ্ছে বৃষ্টি, আর সমাধানটা হচ্ছে ওই ছাতাটা। এই ছাতাটা আমাদের হাতে আছে। আমরা জ্যোতিষীরা, জ্যোতিষী কথার একটু অর্থ আছে, জ্যোতিষ মানে শাস্ত্র, আর আমরা জ্যোতিষী মানে যে শাস্ত্রটাকে জানি। জ্যোতি মানে আলো, আমরা আলোর মাধ্যমে অনেক দূরকে দেখতে পারি। তাই আমরা বুঝতে পারি আগামী দিন বৃষ্টি হতে পারে, তাই তুমি ছাতা নিয়ে বাড়ি থেকে বেরো। বৃষ্টি আমি পাল্টাতে পারবো না, তোমার ভেজা থেকে আটকাতে পারি। এটা অ্যাস্ট্রোলজি, এটা হচ্ছে এই পরম ব্রহ্মেরই সৃষ্টি করা। যারা বলেন আমি ঈশ্বর মানি অথচ জ্যোতিষ মানি না, তাদের উদ্দেশ্যে আজকে একটা মেসেজ দিই, খুব স্ট্রেট কাট মেসেজ। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে কি বলা আছে জানো? বলছে ছন্দ পাদ বেদস্য হস্তকল্প হট পঠ্যতে জ্যোতিষামায়নং চক্ষু নিরুক্তং শ্রুতং মুচ্যতে শিক্ষা ঘ্রাণং তু বেদস্য ব্যাকরণং শ্রুতম। এই 6টা শাস্ত্র, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ, এ 6 শাস্ত্র না জানলে বেদকেও জানা যায় না, ঈশ্বরকেও জানা যায় না। ঋষি পাণিনি বলছেন জ্যোতিষামায়নং চক্ষু, জ্যোতিষ হচ্ছে বেদের চোখ। যে জ্যোতিষের চোখ ছাড়া ঈশ্বরকে দর্শন করা যায় না, তাই জ্যোতিষ ছাড়া ঈশ্বরকে পাওয়াও যায় না। ঈশ্বরকে ভক্তি করে ডাকলে পাওয়া যায় না, তাকে উপলব্ধি করতে হয়। ভগবত গীতার বিভূতি যোগ এবং নবম অধ্যায়, সপ্তম অধ্যায়, এগুলো খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আরও একটি শ্লোক আমার মনে পড়ছে, স্বয়ং পরম ব্রহ্মকে নিয়ে যদি বলি, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততা মাপি সিদ্ধানাম কশ্চিৎ পাং ব্যক্তি তৎপথ। বলছে হাজার হাজার মানুষের মধ্যে একজন আমার সাধনা করে, আর হাজার হাজার সাধকের মধ্যে একজন আমাকে জানতে পারে। ধরিত্রীর বুকে জন্মে ঈশ্বরকে অবিশ্বাস করা খুব সহজ, ঈশ্বরকে ভুলভাল বলা খুব সহজ। ঈশ্বরকে মানুষ জানার চেষ্টা করে না, ভক্তি দিয়ে ডাকে। শ্রীকৃষ্ণ তো বলেছেন আরতি আর আতার্থী আমাকে যতই ডাকুক, আমি কেবল জ্ঞানীর সামনে প্রকাশিত হই। তাই ভাগ্য, কর্ম, ঈশ্বর এবং জ্যোতিষ, তার একটু মেলবন্ধন এবং তার ব্যাখ্যা একটু ছোটভাবে দেওয়ার চেষ্টা করলাম। থ্যাংক ইউ। কারণ অনেক মানুষ আছে আগের পডকাস্টটা দেখে আমাকে পার্সোনালি SMS করে বলেছে যে কি বলছে, ভুলভাল বলছে, এবং তাদের মনে হয়েছে যে এই সূর্যদা, আমি তোমাকে সূর্যদা বলেই আমি সম্বোধন করি সবসময়, তোমার ভালো নাম হচ্ছে অভিমন্যু সূর্য। অভিমন্যু সূর্য ভালো কথা বলছে না জ্যোতিষের ব্যাপার নিয়ে। কারণ এটা তোমার মনে হয় না সূর্যদা যে তারা নিজের যে বাজে মার্কেট, মানে যার ফলে যারা নিজেদেরকে দেখিয়ে লোকের কাছ দিয়ে টাকা একটা টানবার যে একটা ধান্দা যেটাকে বলতে পারো, সেখানে তাদের বাধা দিয়েছো তুমি? না, আমি মনে করি না। এই পৃথিবীর বুকে সবাই সবার ভাগ্য নিয়ে জন্মেছে, সবাই সবার কর্ম নিয়ে জন্মেছে, সবাই সবার কর্ম করবে। আমি মনে করি, দেখবে আকাশে যখন চিল ওড়ে না, মাঝে মাঝে তার পিঠে গিয়ে কাক বসে ঠোকরায়। চিল কিন্তু কাকের দিকে কখনো তাকায় না, চিল উঠতে থাকে। সে এমন একটা উচ্চতায় উঠে যায়, সেখানকার প্রেশার কাক সহ্য করতে পারে না, সে এমনি ছেড়ে দেয়। আমি এই থিঙ্কিংটাই এবং এই জিনিসটাতে বিশ্বাস করি। আমি নিশ্চয়ই আমার রুজিডিটি হিসাবে অ্যাস্ট্রোলজিকে বেছে নিয়েছি। পৃথিবীতে আরও হাজার হাজার অ্যাস্ট্রোলজার আছেন, বহু ভালো অ্যাস্ট্রোলজার আছে, আমি তাদেরকে উদাহরণ দেব, আমি খারাপ ব্যক্তিদের উদাহরণই দেব না। বহু অ্যাস্ট্রোলজার আছেন যারা মানুষের কল্যাণ করে চলেছেন হাজার হাজার বছর ধরে। আজকের কার শাস্ত্র এটা নয়, সেই জ্যোতিষীদের মানুষ সম্মান করেন। আর আমি যশের জন্য, সম্মানের জন্যই পেশায় এসেছি। আমিও অর্থ রোজগার করি, কিন্তু অর্থ রোজগার করব বলে যে লোকটা এসছে আমার কাছে 10 লাখ টাকা ঋণের বোঝা নিয়ে, তাকে আমি কোনোদিন বলতে পারি না, একটা চাকরিজীবী, তোমাকে আমি একটা পাথর পরাচ্ছি আর একটা কবচ পরিয়ে দিচ্ছি, তুমি মায়না সেই 12,000, 15,000, 20,000ই পাবে আর লোনটা শোধ হয়ে যাবে। এই মিথ্যা কথাটা বলা সম্ভব না। ডেফিনেটলি জেমস্টোন পড়লে তার কার্যকারিতা আছে। প্রত্যেকটা জেমস্টোনের কেমিক্যাল কম্পোজিশন এবং তার মধ্যে থাকা যে খনিজ দ্রব্য, তার আমাদের শরীরে অবশ্যই এফেক্ট আছে, কবজের এফেক্ট আছে, মন্ত্রের এফেক্ট আছে। তা আমাদের পজিটিভিটি আনে, এনার্জিকে বাড়ায়, বুদ্ধির বিকাশ ঘটায়, ভাগ্যেরও বিকাশ ঘটায়।
কিন্তু যে মানুষটা কিছু হবে না আমি দেখতে পাচ্ছি, তাকে মিথ্যা আশা দিয়ে রোজগার না করাই ভালো। রোজগার করানোর জন্য, অর্থ দেওয়ার জন্য জ্যোতিষীদের কিন্তু লোকের অভাব নেই। বিশ্বাস করো, আমি যেই যাদেরকে দেখি বা যারা আমার কাছে আসেন, তারা কেউ আমাকে কখনো অর্থ দিতে কার্পণ্য করবে না, আমি জানি সেটা। কেউ করেও না, আমার বিষয়ে কেউ করে না। একটা জিনিস তুমি দেখো, এই যে মানুষরা, যে তুমি যে একটা ভিডিওটা তোমার খুব চললো, যে চাকরিজীবীদের জন্য জ্যোতিষী না, যেটা খুবই চলেছে, 1 মিলিয়ন পার হয়ে গেছে। কিন্তু মানুষ 1 মিলিয়ন বেশি হয়েছে, মানে 1.5 1.6 আমি দেখেছি, 6 এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে। আশা করবো 2 মিলিয়ন হবে। তুমি একটা কথা ভাবো, লোকেরা আমাকে ওটা নিয়েও কথা বলেছে এবং SMS করেছে যে এই লোকটা কি বলছে, এসব বলা তো উচিত না। প্র্যাকটিক্যাল ভাবে ভাবো না, জ্যোতিষীর চোখে দেখছো। আমি একটা কথা বলি তোমাকে, যারা চাকরিজীবী তারা কিন্তু কাজ করছে তার মালিকের জ্যোতিষের সেই ছকের জন্য। আমার কথাটা আশা করি বুঝতে পারছো। তাহলে তার ভাগ্য কি করে বদলাবে? দেখো, আবার একটা কথা বলি তোমাকে, 4টে বর্ণ, আমি কি কোনো জায়গায় ভুল বলছি? না, 4টে বর্ণ নিয়ে আমরা পৃথিবীতে আসি। বর্ণ মানে জাত নয়, বর্ণ মানে কর্ম। কিন্তু ব্রাহ্মণ একটা বর্ণ। ব্রাহ্মণ মানে সে জ্ঞান দেবে, শিক্ষকতা করবে, গুরুগিরি করবে, এটা ব্রাহ্মণ বর্ণ, ব্রাহ্মণের কর্ম এটা। ক্ষত্রিয়র কর্ম দেশ রক্ষা করবে, রাজ্য শাসন করবে। ক্ষত্রিয়র অবস্থান সব থেকে ওপরে, কারণ তারাই নিয়ন্ত্রক। বৈশ্যর কাজ হচ্ছে ব্যবসা করবে, এবং শূদ্রের কাজ হচ্ছে চাকরি করবে, দাসত্ব করবে। তা যে মানুষটার ভাগ্য আছে দাসত্ব করা, সে দাসত্ব করতে পারে। একজন দাসত্ব করা ব্যক্তি, শুধু তাকে রাজা হওয়ার স্বপ্ন দেখানো উচিত নয়। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যারা ইনবর্ন, এমন একটা গ্রহ আছে জ্যোতিষশাস্ত্রে, এবার মেইন আলোচনায় ঢুকি, 0 থেকে হিরো করতে পারে। অর্থাৎ তুমি কুড়ে ঘরে জন্মালে, কুড়ে ঘরে বড় হলে, রাজপ্রাসাদে বিচরণ করবে, দেশের প্রধানমন্ত্রী হবে, দেশের স্বনামধন্য ব্যবসায়ী হবে, মান যশ কুলশ্রেষ্ঠ হয়ে রাজত্ব করবে। এটা শনি। শনি যদি কারোর দশমে থাকে, শুভ নক্ষত্রে থাকে, সপ্তমপতির নক্ষত্রে থাকে, একাদশপতির নক্ষত্রে থাকে, শনি যদি শুভ থাকে, সঠিক ডিগ্রিতে থাকে, নবাংশতে যদি শনি শুভ জায়গায় থাকে, তাহলে সেই জাতক বৃষ লগ্ন হতে পারে, কন্যা লগ্ন হতে পারে, মেষ লগ্ন হতে পারে। এই সব লগ্নের জন্য 0 থেকে হিরো করে দেয়। যেমন ফুটপাথ থেকে রাজপ্রাসাদ, মানে কেউ মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, এবং আপেক্ষিক দৃষ্টিতে মানুষ এখন অনেকেই ভাবে, দেখুন শনি তো আমার মেষে বসে আছে, শনি নিচস্থ। কেউ বলছে না রবির সাথে শনি যুক্ত হলে নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে, কেউ বলছে না গুরুর সাথে শনি যুক্ত হলে নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে, আবার একটা সূত্র বলছে শনি যদি নিচস্থ হয়ে বকরি হয় নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে। সবাই সবকিছু দেখছো বাবা, স্ফুট বিচারটা করো। স্ফুট হচ্ছে অ্যাকচুয়াল বিচার, অর্জুনের তীরের মতো। সব বিচার করছো, ওই বিচারটা করো। একটা গ্রহ তো 12টা অবস্থানে থাকে, শয়ন, উপবেশন, নেত্রপানি, গমনেচ্ছা, গমন, আগম, ভোজন, কৌতুক, নিত্যলিপ্সা, নিদ্রা, এরকম 12টা অবস্থানে একটা গ্রহ থাকে। সেই বিচারটা করো একটু। শুধু ডিভিশনাল চার্ট বিচার করলে হবে না, শুধু নবাংশ দেখলে হবে না। একটা চার্টকে দেখতে গেলে আর অনেক কিছুকে দেখতে হয়, গোচরকে দেখতে হয়। গোচর বিচার খুব জরুরি, খুব জরুরি। তাই আমি দেখেছি বহু লোকের শনি তুঙ্গ আছে, আর্থিক অবস্থা খারাপ। তুলাতে শনি বসে আছেই মানে শনি তুঙ্গ তা না। তবে হ্যাঁ, তোমার এখানে যারা অডিয়েন্স, তাদের কিছু কিছু জিনিস বলি। অনেকে অনেক যোগ সম্পর্কে জানতে চায়। শনি শুক্র একটা হেভি যোগ, ধনযোগ। শনি শুক্র একত্রে যদি তুলা রাশির ঘরে থাকে, শুভভাবে থাকতে হবে। কিন্তু তুমি অনেকগুলো পডকাস্টে বলেছো শুক্র কিন্তু যেমন দেয় তেমনি নিয়েও নেয় নাকি? না, রাহু। ওটা রাহু। শনি এবং শুক্র, শনি হচ্ছে এমন একটা প্ল্যানেট, ও যা দিতে পারে ওর মতো কেউ দিতে পারবে না। ও পৃথিবীর যত কোটিপতি ব্যক্তি আছে তাদের সব শনি এবং রাহু। শনি ডিরেক্ট দেয় না, রাহুর হাত দিয়ে দেয়। আর শুক্র তো লাক্সারি প্ল্যানেট, তার বিষয়টাই আলাদা। এই দুটো গ্রহ, দুটোই তমগুণ সম্পন্ন গ্রহ। এই দুটো গ্রহ যদি একসাথে বসে থাকে তুলার ঘরে, কুম্ভের ঘরে, বৃষ রাশির ঘরে, কিন্তু শুভ থাকতে হবে, শুভ নক্ষত্রে থাকতে হবে, তাহলে তারা প্রচুর অর্থ নিয়ে খেলা করবে, প্রচুর অর্থ কামনা করবে, তাদের জীবনে প্রচুর অর্থ আসবে, প্রচুর।
আগের পডকাস্টে আমরা রাজনীতি নিয়ে একটু কথা বলেছিলাম এবং অনেকে অনেক রকমভাবে ভেবেছে, দেখেছে, শুনেছে, ভালোবেসেছে। এবার আমি একটা জিনিস জানতে চাইছি যে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার সাথে সাথে কংগ্রেসের আমরা যতবার দেখেছি রাহুল গান্ধীকে, তিনিও অনেকে চেয়েছে যে তিনিও যেন প্রধানমন্ত্রী হোক, কিন্তু তার ফ্যামিলিতে একটা মানে কি বলবো একটা কার্সড আছে যে ওই ফ্যামিলি থেকে যারা যারা হয়েছেন, এটা আমি হাসছি, এটা মানে না যে আমি তাকে অপমান করছি, তার ফ্যামিলি থেকে কিন্তু কোনো না কোনোভাবে প্রধানমন্ত্রী হলেই কোনোভাবে মানে মারা যাচ্ছে মানে অ্যাক্সিডেন্ট না, কিন্তু মেরে দেওয়া হচ্ছে। তো এটা কি তার ভাগ্যের কোনো পরিহাস? দেখো, রাহুল গান্ধী চার্ট আমি যেটা দেখেছি, খুব স্ট্রং চার্ট, ভালো চার্ট, এডুকেটেড, কিন্তু রাজনীতি রাহুল গান্ধীকে আরো ভালোভাবে যদি সাকসেস পেতে হয়, ভারতবর্ষে থেকে এককভাবে কংগ্রেসকে লড়াই করতে হবে। তবে রাহুল গান্ধী আগামী দিনে কংগ্রেসের প্রধান এবং বিরোধীদের প্রধান মুখ হতে পারবে। যতক্ষণ না কংগ্রেস এককভাবে লড়াই করার জায়গায় আসছে, এককভাবে সরাসরি, ততক্ষণ কিন্তু রাহুল গান্ধীর সেই ভালো জায়গা নেই। আর গান্ধী পরিবারের সাথে ঘটনা ঘটেছে, অনেকে বলে গান্ধী পরিবারের উপর সাপ আছে, কিছুটা কাস্ট করে দেওয়া হয়েছে, তো এটা তো আছেই, আছে আছে, ডেফিনেটলি আছে, সত্যি আছে, ডেফিনেটলি। এবং এই অভিশাপের জন্য কিন্তু গান্ধী পরিবার সাফার করছে। সোনিয়া গান্ধী অসুস্থ, এবং রাহুল গান্ধীর যে চার্ট, সেই চার্টে রাহুল গান্ধী অবশ্যই খুব স্ট্রং চার্ট নিয়ে জন্মেছে, কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে যে ব্যক্তিটা বিচরণ করছেন শীর্ষে, তার আশেপাশে লড়াই করবার জন্য তো শক্তি দরকার, সেই শক্তিটা রাহুল গান্ধী নয়। কারণ নরেন্দ্র মোদীর প্রায় শেষ টাইম চলছে। নরেন্দ্র মোদী হয়তো বয়সজনিত কারণ এবং তার গ্রহদশাও খুব একটা পারমিট করবে না, উনি আস্তে 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 রাজনীতি থেকে সরে যাবেন, সেই সময় চলছে। কিন্তু ওনার অপোজিশন এতটাই দুর্বল, তাদের ভাগ্যকুণ্ডলী, যে কারণে নরেন্দ্র মোদী সরকারে রয়েছেন। এবং আগামী দিনেও আমি যেটা দেখতে পাচ্ছি, সেখানে কেন্দ্রে বিজেপি সমর্থিত, এনডিএ সমর্থিত সরকার হওয়ারই প্রবল সম্ভাবনা। অন্তত যে বিরোধীদের মুখ উঠে আসছে, তাদের কারোর কুণ্ডলী প্রধানমন্ত্রী হওয়ার মতো কুণ্ডলী নয়। কেন, মোরারজি দেশাই থেকে শুরু করে, নীতিন গাডকারি থেকে শুরু করে, এলকে আডবাণী থেকে শুরু করে, এই গোষ্ঠীগুলোতে ঠিক যে যে কারণগুলোতে রাজনীতিতে বাধা এসেছিল, যে যে কারণগুলোতে এরা কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, এবং অটলজির কুষ্টিতেও কিছু সমস্যা ছিল, প্রথম দুবার কিন্তু উনি পুরো টার্ম কমপ্লিট ভালোভাবে করতে পারেনি, পরে অবশ্য অটলজি প্রধানমন্ত্রী হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষ্টিতেও একটা বাধা আছে, যে কারণে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। ঠিক সেরম বাধা কিন্তু রাহুল গান্ধীর কুষ্টিতেও আছে। এই বাধাগুলোর জন্য কিন্তু রাহুল গান্ধীর সফলতা আসছে না। তাহলে তুমি বলতে চাইছো যে নরেন্দ্র মোদীর হাত, আগেরবার বলেছিলে ওনার ভাগ্য খুবই ভালো। দেখো, আমি জওহরলাল নেহেরুর কুণ্ডলী দেখেছি, এগুলো আমাদের, আমি কেন, সমস্ত জ্যোতিষী দেখেছে, এটা জ্যোতিষীদের, আমরা যারা জ্যোতিষ করি তাদের বই আছে। নেহেরুজি থেকে শুরু করে ইন্দিরাজি, লাল বাহাদুর শাস্ত্রী, নরসিংহ রাও থেকে শুরু করে যারা যারা প্রধানমন্ত্রী হয়েছেন পূর্বে, তাদের অধিকাংশের কুষ্ঠিতেই যেই যেই যোগের কারণে তারা প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেরম যোগ রাহুল গান্ধীর কুষ্ঠিতে আমি দেখতে পাইনি। তো রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখি না। তবে বিজেপি যে পরিস্থিতি বর্তমানে, তাতে যদি কংগ্রেস থেকে নতুন কোনো মুখ উঠে আসে, তাতে সেই মুখের জনপ্রিয়তা বাড়তে পারে। এবং যোগী আদিত্যনাথেরও কুণ্ডলী আমি দেখেছি। যোগী আদিত্যনাথ যদি আবার বিজেপির হয়ে প্রধান মুখ হয়, তাহলে কিন্তু ভারতবর্ষে আগামী দিনের কেন্দ্র রাজনীতিতে যোগী আদিত্যনাথকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হবে, কারণ ওনার পাশে একটা ওয়েভ আছে এবং সেই ওয়েভটা অনেক বড়। এবং যোগীজি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয় এবং সেই যোগ যোগীজির কুণ্ডলিতে আছে, তো যোগীজি কিন্তু ভারতবর্ষকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। ভারতবর্ষের আমূল বদল কিন্তু যেটা চলছে, সেটা সম্পন্ন হবে ওনার আমলে, যদি উনি প্রধানমন্ত্রী হয়। আমি এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করেছিলাম যে রাহুল গান্ধী পরিবারে যখনই তারা প্রধানমন্ত্রী হয়েছে, কেউ না কেউ মারা গেছে। এটা কি, তোমার যদি ইচ্ছা হয় তুমি বলবে, এটা কি কোনো অভিশাপ নাকি এটা অ্যাজ আ অ্যাটাক একটা বলতে গেলে? দেখো, ঈশ্বরের সৃষ্টি করা ভাগ্যের ফলেই আমাদের সাথে সবকিছু ঘটছে। সাপ তো আছেই, আমি আগেই বললাম, সাপ তো অবশ্যই আছে।
অবশ্যই আছে। আমাদের ভারতবর্ষে মেয়েরা যদি মাঙ্গলিক হয়, বা ধরো ছেলেরা যদি মাঙ্গলিক হয়, তাদের সাথে একটা ছাগল, বটগাছ, তারপর মোষ, এই বিয়েটা দেয়। তো মাঙ্গলিক অনেক পডকাস্টে অনেক মানুষ অনেক রকমভাবে দেখেছে যে মাঙ্গলিক হওয়া ভালো, বা মাঙ্গলিক যদি ছেলে হয় মেয়ে হয় তাহলে আরও ভালো। তো দাদা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, আমি খারাপটা জানতে চাইছি তোমার কাছ থেকে, যে মাঙ্গলিক যে বিষয়টা যদি মেয়েদের মধ্যে থাকে কেমন হতে পারে, আর ছেলেদের মধ্যে থাকলে কেমন হতে পারে? প্রথমতেই তুমি বললে মাঙ্গলিক হলে বটগাছের সাথে বিয়ে দেওয়ার একটা রীতিনীতি আছে। প্রথমত এই রীতিনীতির বিরুদ্ধচারণ করে জ্যোতিষশাস্ত্র। হ্যাঁ হ্যাঁ, বা তোমরা এটা বলো যে মাঙ্গলিক হলে ওটা করবে না, মানবে না? একদমই না। আমি যতদূর জানি ঐশ্বর্য রায় যখন বিয়ে হয়েছিল, আমি খবরের কাগজে পড়েছিলাম ওনার কিন্তু গাছের সাথে বিয়ে দেওয়া হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছবি আছে সেটা, কলা গাছের সাথে সম্ভবত, হুম ভুল হতে পারি আমি। তারপরে কি হলো, অভিষেক বচ্চনের সাথে ঐশ্বর্য রায়ের সম্পর্কের জায়গাটা। শুধু তাই না, একাধিক তোমার যারা ভিউয়ার্স তারাও অনেকে মাঙ্গলিক আছে যারা এরকম বিয়ে করার পরও সম্পর্ক ভেঙে গেছে। তাহলে এর সলিউশন কি, উপায় কি? প্রথমত হচ্ছে, দেখো, মাঙ্গলিক মানেই যে বিয়ে ভেঙে যাবে তা নয়। সপ্তম ভাব যদি খারাপ থাকে তাহলে বিয়ে মাঙ্গলিক না হলেও ভাগবে। শুক্র এবং মঙ্গল এই দুটো গ্রহ খুব ইম্পর্টেন্ট। শুক্র হচ্ছে কামনা, বাসনা, আকর্ষণের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সাংসারিক সুখের কারক গ্রহ। আমাদের হিন্দু শাস্ত্রে মহিলাদের বিয়ের আগেই পলা আর শাখা পরানো হতো, বিধি এখনো আছে। কেন? শাখা শুক্রের কাজ করতো, পলা মঙ্গলের কাজ করতো। এখন তো অরিজিনাল শাখা পলা কেউ পড়ে না, এখন তো সবই ডুপ্লিকেট মার্কেটে বেরিয়ে গেছে। তো আমাদের শাস্ত্রটা এতটাই সায়েন্টিফিক, আমাদের শাস্ত্রে জ্যোতিষ মেনে বহু কাল থেকে এই রীতিটা আছে। এ কারণে আমাদের মধ্যে জিনিসটা যে বিয়ের আগে মানুষ তো পড়বে না এই দুটো। না, বিয়ে হওয়ার সময় শাখা পলা পরিয়ে যে বিয়ের বিধান, হ্যাঁ, এই জ্যোতিষ শাস্ত্র মেনেই শুরু হয়েছিল। হ্যাঁ, তো তুমি বলছো বিয়ের আগে থেকে পড়ে অনেকে? না, বিয়ের আগে থেকে না, শাখা পলা তো মেয়েদেরকে বিয়ের আগে পড়ানো হয়। হ্যাঁ, এবং বিয়ের সময় পড়ানো হয়। কেন? মঙ্গল দোষ থাকুক আর না থাকুক, শাখা পলা মঙ্গল ও শুক্রের কাজ করে, বিধান আমাদের বহু প্রাচীন কাল থেকে আছে। তবে অরিজিনাল শাখা পলা হতে হবে, এখন তো সবই ডুপ্লিকেট। এই শাখা পলার কোনো ভ্যালু নেই, প্লাস্টিক হয়ে গেছে একদম। এই শাখা পলার কোনো ভ্যালু নেই। তো যেটা মেন টপিকে ছিলাম, মাঙ্গলিক। দেখো, মাঙ্গলিক মানে মঙ্গলের হাই এনার্জি। লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ স্থানে যদি মঙ্গল অবস্থান করে, বৃহস্পতি যুক্ত না হয়, তবেই সেটা মাঙ্গলিক। আরো কিছু কিছু উপায়ে মঙ্গলের এই মাঙ্গলিক যোগ খণ্ডন হয়, সেটা আমি আসছি পরে। এই যোগ যাদের আছে তারা হাই অ্যাম্বিশন তাদের মধ্যে আছে, এনার্জি আছে, শরীরে একটা আগুন আছে, এবং এদের কামনা বাসনা অনেক বেশি হয়, এটার একটা বিষয় থাকে। তো আমি বলি, অন্তত 27-28 বছর হয়ে যাওয়ার পরে, মঙ্গল তো যুবাগ্রহ, এবং যখন থেকে মাঙ্গলিক জাতক জাতিকাদের 14 বছরের পর এজ শুরু হয়ে যায়, ওই পিরিয়ডটা থেকে কিন্তু তারা প্রচণ্ড পরিমাণে অপোজিট লিঙ্গের প্রতি আকর্ষিত হয়ে পড়ে, এবং তাদের কেরিয়ার নিয়েও তারা খুব হাই অ্যাম্বিশন তাদের। এবং বহু ক্ষেত্রে শুধু এই বিষয়টি না, কেরিয়ারের কারণে, কেরিয়ারকে দাঁড় করানোর কারণে মাঙ্গলিক জাতক জাতিকাদের কিন্তু বিয়ে ভেঙে যায়, বহু ক্ষেত্রেই দেখেছি। কারণ কেরিয়ার নিয়েও তারা খুব উচ্চাকাঙ্ক্ষা তাদের মধ্যে থাকে, এবং তারা কিন্তু জীবনে কেরিয়ারে খুব সফল হয়। অধিকাংশ আজকে যত তুমি সফল ব্যক্তি দেখছো, তাদের প্রায় 90-95 ভাগ হচ্ছে মাঙ্গলিক জাতক জাতিকা। কারণ হাই এনার্জি না থাকলে জীবনে সফল হওয়া যায় না। তো মাঙ্গলিক ভয়ের কোনো বিষয় নয়। মাঙ্গলিক হলেই যে প্রবাল পড়তে হবে তা নয়। কন্যা লগ্ন হলে তাকে প্রবাল পড়ানো যাবেই না, মিথুন লগ্ন হলে তাকে প্রবাল পড়ানো যাবেই না। মানে রক্ত প্রবালের কথা বলছি, ক্যালসিয়াম কার্বনেট থাকে, পড়ানো যাবেই না। এই বিষয়গুলো বুঝতে হবে। পলামুক্ত সবাই পড়তে পারে বলে প্রচার হচ্ছে, একদম না। মাঙ্গলিকের প্রথম প্রতিকার হচ্ছে তাকে 27-28 বছর ক্রস করতে হবে, অতিক্রম করতে হবে। 27-28 বছর, তারপরে সে বিবাহ করবে। তুমি কি দুজনের ক্ষেত্রেই বলছো, দুটোই লিঙ্গ হিসেবে? একদম, হ্যাঁ। 27-28 বছর পার করার পরে যদি তারা বিবাহ করে, সেই সময় কিন্তু মঙ্গলের যে প্রভাব, যে প্রভাবটা জন্য বিয়ে ভেঙে যায়, কারোর হয়তো
ফিজিক্যাল এক্সপেকটেশনের কারণে সম্পর্কে সমস্যা হয়, কারোর কেরিয়ারের হাই অ্যাম্বিশন রয়েছে, পার্টনারের সাথে সেই জায়গাটা অ্যাডজাস্ট হচ্ছে না, সে বলছে আমাকে তুমি টাইম দিচ্ছ না, ক্যারিয়ার নিয়ে এত বিজি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি, সেই কারণে ডিভোর্স হচ্ছে। বেসিক্যালি এই দুটো কারণে হয়, ঠিক আছে? তো এই দুটো কারণ কিন্তু 27-28-এর পর থেকে মানুষের কমে আসে। 27-28 বছর পড়ে যাওয়া মানে একটা মানুষের মধ্যে বৃহস্পতির প্রভাব ধীরে ধীরে শুরু হয়, মানুষটা জ্ঞানী হয়ে ওঠে, বাস্তববাদী হয়ে ওঠে। এ কারণে মাঙ্গলিক জাতক জাতিকাদের 27-28 বছরের পরে যদি বিবাহ করে তাদের কিন্তু অনেকটা শুভ। তো এবার জটক বিচার নিয়ে একটা কথা বলি। কুষ্টি মিলিয়ে বিয়ে করার কথা আমি সবসময় বলি। অনেকে বলছে জটক 25 গুণের ওপরে মিললে ভালো, 28 গুণ মিললে রাজজটক বলছে, তো 32ও মেলে, হ্যাঁ 32 মেলে, 30 গুণ মেলে, হ্যাঁ সেক্ষেত্রেও ডিভোর্স হয়ে যায়। কেন হয়? জটক মিললেই বিবাহ হবে এমন নয়, কুষ্টি মেলাতে হবে, কুষ্টি মেলানো জরুরি। ধরো দুটো জাতক, একটা জাতক একটা জাতিকা, তাদের বিবাহ জটক মেলানো হলো, দেখা গেল রাশিকূট, বর্ণকূট, তারাকূট, জনিকূট, গ্রহমূত্রিকূট সব মিলিয়ে তাদের মিল চলে এলো 25 ভাগ, তাই তো শুভ। তারা দুজনেই দেখা গেল মাঙ্গলিক নয়, কিংবা দুজনেই মাঙ্গলিক, তাহলে তো বিয়ে হওয়ার কথা। সপ্তম ভাবও দেখা গেল ভালো, কিছুটা ভালো, তা তো শুভ হবে। কিন্তু দেখা গেল বিয়ের কিছুদিন বাদে, 3 বছর বাদে তারা বিচ্ছেদ হয়ে গেল। কেন? জটক বিচারের সময় আমরা অনেক কিছু দেখি। একটা মেয়ের বাড়ি থেকে যদি আমার কাছে কেউ আসে কোনো ছেলের সাথে বিয়ে দেবে, তাহলে আমি দেখলাম মেয়েটার সাথে ছেলেটা যেই সময় বিয়েটা হচ্ছে, বিয়ের 1 বছর পরে এমন একটা মহাদশা ঢুকছে যে মহাদশায় ছেলেটা দরিদ্র হয়ে যাবে, সর্বসুখ হারা হবে। আমি কোনোদিন বলবো না ওই মেয়েটার ওই ছেলেটাকে বিয়ে করা উচিত। কারণ একটা মেয়ে ধরো একটা আনুমানিক 25 বছর বয়সে ধরো কেউ বিয়ে করলো, তারপরে একটা রাহুর মহাদশা ঢুকে গেল, ওই মহাদশায় সবকিছু কেড়ে নেবে ছেলেটার, তার তো এমনি স্ত্রীও চলে যাবে। তাহলে আমি কেন বলবো বিয়েটা করা উচিত? তাহলে আমাকে দশাটা বিচার করতে হবে। তুমি যেটা কথাটা বলছো, এখানে ঠিক করার উপায়টা কি আছে? এখানে ঠিক করার একটাই উপায়, বিয়ে না করা। বিয়ে না করা? কিছু কিছু ক্ষেত্রে বিয়ে করাই যায় না। সেই পার্সেন্টটাকে না, সেই সময়টা, সেই এবার 18 বছর কারোর মহাদশা, কেউ অপেক্ষা করবে 18 বছর? তাহলে বিয়ে করলে ডিভোর্স হবে, আর নাহলে বিয়ে করা যাবে না। চ্যালেঞ্জ করে দেখুক, বিয়ে করলে খারাপ হবেই। এবং আরেকটা জিনিস বলি, যাদের সপ্তম ভাব পীড়িত থাকে, প্রথম হাজবেন্ডের সাথে ডিটাচ হয়েছে, প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় বিয়েটা টিকে যায়। কারণ দ্বিতীয় বিয়ে কিন্তু সপ্তম থেকে বিচার হয় না। যার বিবাহ ভাগ্য খারাপ, প্রথম জীবনটা যদি সে কষ্ট করে, প্রথম স্ত্রীর সাথে যদি তার বিচ্ছেদ হয়, প্রথম স্বামী যদি সে হারিয়ে যায়, দ্বিতীয় স্বামীটা কিন্তু 80-85 ক্ষেত্রেই দেখেছি ভালো হয় তাদের। আর কিছু জাতক জাতিকা আছে যারা আমাদের সমাজে যাদেরকে বলা হয় বিষকন্যা, তাদের যত বিয়ে হবে ততগুলোই ভেঙে যাবে। কেউ খারাপভাবে নেবেন না কাউকে। যে বিষকন্যা, হ্যাঁ, তাকে যদি ঠিক করাতে হয় তো সেই নাম্বারে ফোন করলে তো সবকিছু হেল্প হয়ে যাবে। হবে না। পশ্চিমবঙ্গের একজন পলিটিশিয়ান, তার রাজনৈতিক অনুগামীরা আমাকে অনেক রকম বিরূপ মন্তব্য করেছেন, আমি সেই পলিটিশিয়ানের শুভাকাঙ্ক্ষী। আমার হালিশহর অঞ্চলেরই একজন মহিলাকে তিনি বিয়ে করেছেন, সেই পলিটিশিয়ান। আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো, আমি নাম উল্লেখ করলাম না। তার বিয়ে করার পরে কেন তার রাজপাট সব চলে গেল, কেন তার পদ চলে গেল? আজকে তাকে কেউ পাত্তা দিচ্ছে না, চেনেই না তাকে। অনেকে নামটা শুনলে বুঝতে পারবে না, তাকে সবাই চেনে, সে খুব চর্চিত, কিন্তু চিনতে পারবে না। সে খুব চর্চিত নেতা ছিল, রাজ্যের 1 নম্বর নেতা ছিল, রাজ্যের কোনো বিরোধী দলের মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে কোথাও দেখা করছিল সেই ব্যক্তিটা। কেন বিয়ের পরে তার সর্বকিছু চলে গেল, মান সম্মান যশ চলে গেল? কেন গেল? এর উত্তর আছে, এগুলো বুঝতে হবে। আমি কারোর ক্ষতিও চাই না, কারোর খারাপও চাই না। যে যোগ নিয়ে এসছে তাকে সে ফল ভোগ করতে হবে। যে ক্রিমিনাল হয়ে এসছে সে সমাজে সন্ত্রাস করবে, এবং সমাজের নিয়মে, বিধাতার নিয়মে তাকে ফল ভোগ করতে হবে। ফল থেকে কেউ বঞ্চিত হয় না, ফল প্রত্যেককে ভোগ করতে হয়। দাদা, আমরা তো এত কিছু জানলাম, এত কিছু শুনলাম তোমার কাছ দিয়ে। তুমি অনেক জায়গায় কিন্তু খুব স্পষ্টবাদী লোক, তার জন্য অনেকে হতে পারে অন্যরকমভাবে ইয়ে করতে পারে। ধরো আমি আজকে একটা রত্ন পড়লাম, যেটা আমার দরকার, তুমি আমার চার্ট দেখে তুমি বুঝতে পারলে, সেটা কি আমার জন্য ঠিক হবে? আমি পড়ে নিলাম, হুট করে দেখলাম তুমি বললে, আমি পড়ে নিলাম, সেটা কি ঠিক? ভাগ্য আমূল বদলে দেওয়া যায়। কেউ লোনে ডুবে আছে, যদি সে ব্যবসায়ী হয়, যদি সে চাকরিজীবী না হয়,
তাকে আবার তুলে শীর্ষস্থানে নিয়ে যাওয়া যায়, নাম যশ প্রতিপত্তি খ্যাতি সবকিছু বাড়ানো যায়। একটা কথা বলি, বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির খুব বড় একজন সুপারস্টার অমিতাভ বচ্চন, একটা সময় তিনি ঋণে জর্জরিত হয়ে গেছিলেন, তাকে ফিল্মে কাজ নেওয়া হচ্ছিল না 2002, 3, 4 তার আগের সময়টা, তার খুব খারাপ ক্রাইসিস টাইম গেছে, ব্যাংক্রাফট হতে যাচ্ছিল তো মনে হয়। হ্যাঁ, এবং তার আগে একাধিক ফিল্ম ফ্লপ হয়েছে। অমিতাভ বচ্চনের সেই সময় ফায়ার ওপাল এবং রক্তমুখী নীলা তাকে পড়ানো হয়েছিল। তারপরে বচ্চন সাহেব ঘুরে দাঁড়িয়েছে কনবানেগা কারোর প্রতি থেকে, এবং তারপরে তো বচ্চন সাহেবকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, এখনো উনি ওনার সমহিমায় চলছে। তো বচ্চন সাহেবের কি অ্যামাউন্ট লোন ছিল বা কি কঠিন পরিস্থিতিতে ছিলেন সেটা তো সবাই মিডিয়া বা কিছু থ্রুতে জানেই। তুমি যে কথাটা বলছো ওটার থেকেও বড় কথা হচ্ছে যে অনিল আম্বানি নিজের বাবার সাথে যখন কথা বলেন যে আমার একটা বন্ধু আছে যার নাম অমিতাভ বচ্চন, তাকে হেল্প করতে হবে, তো সেটাও তো এটা বলতে গেলে ওটার দ্বারাও তো এটা হেল্প হয়েছে। তো রত্নের কি দরকার আছে? দেখো, রত্ন কানেকশন তৈরি করে ভাই। আমার বন্ধু মুখ্যমন্ত্রী, তোমার বন্ধু কেন নয়? আমার আম্বানির সাথে বন্ধুত্ব আছে, তোমার সাথে কেন নেই? তাহলে নেটওয়ার্ক বন্ধুত্ব তৈরি করে। আজকে কেউ চাইলেই বচ্চন সাহেবের সাথে বন্ধুত্ব করতে পারবে? আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু সূর্য, আমি একাধিক সেলিব্রিটিকে দেখেছি তারা এমনি এমনি আমার কাছে এসছে, নিশ্চয়ই কানেকশন আছে যে কারণে তারা এসছে আমার কাছে। আমি কোনো সেলিব্রিটির নামও নিইনি, সেইটা নিয়ে নিজের প্রচারও করব না, সোশ্যাল মিডিয়াতে করব না। কিন্তু কানেকশন না তৈরি হলে বন্ধুত্ব তৈরি হয় না। বন্ধুত্ব যার যত ভালো আপার লেভেলে, তার জীবনে তত সাফল্যও ভালো। তাহলে তোমার জীবনে কত বড় নেটওয়ার্ক আছে, কত বড় কানেকশন আছে, সেটা তোমার জীবনকে ফারাক তুলে দেবেই, ফারাক করে দেবেই, এটাই নিয়ম। আজকে তুমি একটা কথা বলো, তুমি এই সমাজের প্রশাসনিক প্রধান বা কোনো বড় নেতৃত্বের, কোনো লিডারের, কোনো মন্ত্রীর খুব ঘনিষ্ঠ, ধরুন মমতা ব্যানার্জির কথা বলি, হ্যাঁ, তাহলে তোমাকে কেউ ছুতে সাহস করবে? বা তোমার কোনো সমস্যা, তোমাকে কেউ আঘাত করতে সাহস করবে? এক কলে কাজ হয়ে যাবে। তো এটা কেন হয়? এটা তো কানেকশন। তুমি বলতে চাইছো গ্রহরত্ন পড়লে আমাদের কানেকশনের যে জায়গাগুলো বা ভালো ভালো মানুষ, সঠিক গ্রহরত্ন পড়তে হবে। সঠিক গ্রহরত্ন, আমি আবার বলছি, সঠিক গ্রহরত্ন। অধিকাংশ জ্যোতিষী তো গ্রহরত্ন সাজেশন করতেই জানে না। প্রথমত হচ্ছে বৈদিক জ্যোতিষে গ্রহরত্নের ব্যবহারের উল্লেখই ছিল না। গ্রহরত্ন অর্ডার উপর কাজ করে অনেক পরে এসছে। এটার জন্য একটু জিওমোলজি বুঝতে হয়, কেমিক্যাল কম্পোজিশনটা বুঝতে হয়। দেখা গেল একটা কন্যা লগ্নের জাতক, যে লগ্নের জন্য কল্যাণকারক গ্রহ হয়তো রবি নয়, 1-5-9 গ্রহ রবি নয়, কোণের গ্রহ রবি নয়, এবার তাকে একটা চুনি দেওয়া হলো লাল টকটকে ডালিমের মতো কালার, তাহলে তো তার ভালো ফল হবেই না। দেখা গেল তুলা লগ্নকে কেউ লাল টকটকে ডালিমের মতো চুনি দিল, তাহলে তো হবেই না ভালো কালার, ভালো ফল হবেই না। কারণ ওই লাল রংটা হয় ক্রোমিয়ামের জন্য, ক্রোমিয়াম বেশি চুনি দেওয়া যায় না কিছু কিছু লগ্নকে। তাহলে যারা কন্যা লগ্নের জাতক, যদি তাকে কোনোভাবে রবি রিলেটেড, রবি পীড়িত থাকে, পীড়িত রবির জন্য তাকে রত্ন দেওয়া হয়, তাহলে বেবি পিঙ্ক কালারের চুনি তাকে দিতে হবে। চুনির মধ্যে কি থাকে এটাকে বুঝতে হবে। কেমিক্যাল কম্পোজিশনটা না বুঝে রত্ন দিলে সে রত্ন কিন্তু কাজ করে না। লগ্ন মানে কি? লগ্ন মানে আমি নিজে। তাহলে লগ্ন মানে আমি নিজে, আমি রত্নটাকে ধারণ করছি, শরীরে ধারণ করছি, তাহলে আমার যে শরীর, তার যে তত্ত্ব, সেই তত্ত্বর সাথে ওটা কি অ্যাকসেপ্টেবল? এটাকে বুঝতে হবে। একটা কুকুরকে একটা বেড়ালের সাথে একটা ঘরে তুমি রাখতে পারবে না, নেচারগতভাবে তারা দুজনের শত্রু। এই কারণেই একটা বিদ আছে জ্যোতিষশাস্ত্রে, নীলা আর চুনি একসাথে পড়া যায় না। তাই সেরকম যে কন্যা লগ্নের জন্য যে গ্রহ মঙ্গল কারক, সিংহ লগ্নের জন্য সেই গ্রহ মঙ্গল কারক না। তাহলে বিপরীত ধর্মী দুটো অ্যান্টি প্ল্যানেটের যদি কোনোভাবে রত্ন পরানো যায়, তাহলে তার ক্ষতিই হবে, লাভ হবে না। যেমন দেখা গেল মীন লগ্নের জাতক জাতিকা, তার শুক্র পীড়িত রয়েছে, তার পীড়িত, ক্ষুদিত, অস্তমিত, নিচস্থ প্রত্যেকটার রত্নর প্রতিকারের বিধান আলাদা আলাদা, এটাকে বুঝতে হবে। তাহলে পীড়িত শুক্রের জন্য হোয়াইট
চারকণ নয়। মীন লগ্নের ক্ষেত্রে পীড়িত শুক্রের জন্য দিতে হবে হোয়াইট স্যাফেয়ার, মানে শ্বেত পোকরাজ। এবার অনেক পোকরাজ সাদা দেখতে, তার মানে কি শ্বেত পোকরাজ? না, সাদা পোকরাজের মধ্যে যদি তুমি ভালো করে ইউভি লাইট মারো, যদি দেখা যায় ওটা সাদাতেই আছে, তবে ওটা শ্বেত পোকরাজ। বহু পোকরাজ আছে দেখতে সাদা, যখনই ইউভি লাইট মারবে পোকরাজটাকে হলুদ দেখাচ্ছে, কমলা টাইপের দেখাচ্ছে। তাহলে সঠিক রত্নটা তোমাকে পড়তে হবে, লগ্ন রিলেটেড। শুক্র অস্তমিত থাকলে তার প্রতিকার একরকম, শুক্র নিচস্থ থাকলে তার প্রতিকার একরকম, মীন লগ্নের অস্তমিত থাকলে তার প্রতিকার একরকম। সেগুলো শিখতে হবে। যেমন রবি পীড়িত থাকলে, রবি যদি পীড়িত থাকে, রবি যদি খারাপ থাকে, তার জন্য ক্যাটসাই ধারণ করার বিধান আছে জ্যোতিষশাস্ত্রে। রবির সাথে ভাই ক্যাটসাইয়ের কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে, এইগুলো বুঝতে হবে। রত্ন ধারণে ভাগ্য শুধু ফেরে না, ভাগ্য চকচক করে। দাদা, এরকম অনেক মানুষ আছে যারা এই গ্রহরত্ন বা বলতে গেলে তারা বলে যে আমি এইসব জিনিস বিশ্বাস করি না, কিন্তু তারা খুব কর্মটাকে খুব বিশ্বাস করে। তো তাদের জন্য কি, মানে এই যে বিতর্ক থাকে না একটা ব্যাপারে, যে আমি কর্ম আর ভাগ্য, কর্ম আর ভাগ্য, তো এই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাও? ঈশ্বর ভাগ্য দিয়ে পাঠায় ফিক্সড, জ্যোতিষী ভাগ্য বদলায়, দায়িত্ব নিয়ে বলছি। আর ভাগ্য জ্যোতিষী বদলাতে পারে বলেই জ্যোতিষীদের আজকেও মার্কেটে এত চাহিদা। যারা বিশ্বাস করে না জ্যোতিষশাস্ত্রে, এরা মনে করে কর্মই সব, তাহলে তাদেরকে একজনকে বলো, ভাই কর্ম করে তুমি সচিন হয়ে দেখাও, তুমি কর্ম করে বিরাট কোহলি হয়ে দেখাও, তুমি কর্ম করে শাহরুখ খান হয়ে দেখাও। দেখবে বলবে আমার জীবনের লক্ষ্যটা নয়, আসলে তা নয়। আসলে তোমার জীবনে অজুহাত হচ্ছে তুমি কর্মকে বিশ্বাস করো। বাস্তবকে যে মানতে না পারে তার কিছু করার নেই ভাই। ভাগ্য কি জিনিস জানো? ভাগ্য খুলতে 1 সেকেন্ড লাগে। যারা ওপরে গেছে তারা প্রত্যেকেই মানে ভাগ্যটা খুলেছিল তাই গেছি, ভাগ্য না খুললে যাওয়া যায় না। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার হাতেও একটা হিরে আছে, একটা পান্না আছে, একটু গুগল করে দেখে নেবে। কুমার শানু, তার হাতেও একটা চুনি আছে, পোকরাজ আছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে প্রবাল আছে, বহু বছর ধরেই পড়েন, সিংহ রাশির জাতক, তার লগ্ন আমি জানি। এবং তার এই যে সাকসেস, তার পিছনে গ্রহরত্নরও ভূমিকা আছে। তিনি অ্যাস্ট্রোলজিটা দারুণ মানে। তার বাড়ির এন্ট্রান্স থেকে শুরু করে, তার বাড়ির রং থেকে শুরু করে, তার হাতেও একটা পোকরাজ আছে, তার হাতে পান্নাও আছে। শুধু এরাই নয়, গোবিন্দা, তার যে পতন হলো ইন্ডাস্ট্রি থেকে, কিন্তু গোবিন্দা কি মানে সাকসেস ছিল তার, প্রচন্ড মানে সাকসেস। একটা রং ডিসিশন তার লাইফকে শেষ করে দিল। কি ডিসিশনটা? পলিটিক্স। তো ভাগ্য সব থেকে বড় ফ্যাক্টর। ভাগ্য খুলতে গেলে রত্ন তো লাগেই। রত্ন কি করে জানো? রত্ন তোমার সাথে এমন এমন লোকের পরিচয় করাবে, এমন এমন নেটওয়ার্ক তৈরি করাবে, এমন এমন জায়গার কানেকশন তৈরি করাবে, তোমার ভাগ্যটা খুলতে বাধ্য। একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে, একটা সিংহের বাচ্চা ছোটবেলায় সিংহের মানে কাছ থেকে হারিয়ে গিয়েছিল, শিয়ালের পালে সে বড় হয়েছে। শিয়ালের সাথে বড় হতে হতে শিয়ালের মতো ডাকার চেষ্টা করেছিল। সে দেখছিল একটু আলাদা, সে নিজেকে শিয়ালই মনে করতো। যখন একটু বড় হলো, একদিন জল খেতে গিয়ে একটি পুকুরে সে নিজের প্রতিচ্ছবি দেখে বুঝতে পারলো যে আমি শিয়াল নয়, আমি সিংহ। সে নিজেকে চিনতে পারলো এবং তার পরের দিন থেকেই সে শিয়ালের দল পরিত্যাগ করলো। নিজেকে চিনতে হবে, নিজেকে চিনতে শিখতে হবে, আমি কে। নিজের সত্তাটাকে যে চিনতে পারে, নিজের ট্যালেন্টকে যে চিনতে পারে, সেই রেলের চাকরি ছেড়ে দিয়ে মহেন্দ্র সিং ধোনি হয়। এটাই ভাগ্য, এটা কর্ম নয়। আমি কর্মে বিশ্বাস করি না। কর্ম তো করতেই হয়, কর্ম তো সবাই করে। যে লোকটা সারাদিন দিনমজুর খেটে পরিশ্রম করছে সেও কর্ম করছে, যে লোকটা সারাদিন অফিসে বসে 4000 লোককে কন্ট্রোল করছে, 4000 লোককে স্যালারি দিচ্ছে, সেও কর্ম করছে। তো দুজনেই কর্ম করছে। একজনের রেভিনিউ দিনের শেষে 1000 টাকা, আর একজন দিনের শেষে 10 কোটি টাকা।
তাহলে কর্ম তুমি করছো, 24 ঘন্টা নিয়ে তুমিও জন্মেছো, 24 ঘন্টা নিয়ে আমিও জন্মেছি। তোমার কাছেও 24 ঘন্টা টাইম, আমার কাছেও 24 ঘন্টা টাইম। তুমিও 8 ঘন্টা খাটছো, আমিও 8 ঘন্টা খাটছি, কিন্তু তুমি 10, আমি 80, এটাই ভাগ্য। তুমি এতক্ষণ ধরে রত্ন নিয়ে কথা বললাম, সব রকম বিষয়, গ্রহ বা সেলিব্রিটিসদের নিয়েও কথা বললাম। আগের বারে আমরা কথা বলেছিলাম শাহরুখ খানের বাড়িকে নিয়ে। তোমার মনে হয় না যে অ্যাস্ট্রোলজিতে এই বাস্তু দেখে যে নির্ধারণ করা, জায়গায় জায়গায় জিনিসগুলো করা, এটাও একটু সাকসেসের কারণ হতে পারে? 100%। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাস্তু। বাস্তু এত ইম্পর্টেন্ট যে বাস্তুর ওপরেই ডিপেন্ড করে একটা গোটা পরিবারের সাকসেস। 100%। বাস্তু এতটাই ইম্পর্টেন্ট, ওটাই সব। কারণ যদি বাস্তুটা অ্যাকুরেট থাকে না, তার লাইফের গতি এমনি ঠিক হবে। দেখা গেল তুমি একটা নতুন ফ্ল্যাট নিলে, ফ্ল্যাটটা নেওয়ার পরে তোমার বিজনেসে লস হলো, ফ্ল্যাটটা নেওয়ার পরে তোমার ডিভোর্স হয়ে গেল। ফ্ল্যাটের উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব কোনটাকে দেখো, দেখা গেল দক্ষিণ পূর্ব কোণে টয়লেট। দক্ষিণ পূর্ব কোণে যদি কারো টয়লেট থাকে, দক্ষিণ পূর্ব কোণে সিঁড়ি থাকে, ভাই তার বাড়িতে দুরারোগ্য ব্যাধি হবে, আর্থিক ক্রাইসিস তৈরি হবে, তার বাড়িতে বিয়ে আটকে যাবে, তার বাড়িতে রিলেশনশিপ খারাপ হতে হবেই 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 হবেই। বহু লোক বলে উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ। ঈশান কোণ নির্ণয়ের সূত্রটা তাদের জিজ্ঞেস করবে যে কোনটা কি, কোনটা খাই না মাথায় দেয়। পূর্ব কোণ কে বলেছিল ওটা পূর্ব কোণ? আমরা আমরা আগে জলযানে যাতায়াত করতাম বহু পূর্বে, সড়কের আগে, যখন সড়ক ব্যবস্থা এত উন্নত ছিল না। নাবিকরা দিক নির্ণয়ের জন্য এই দিকের কম্পাসের ব্যবহার করে এই দিককে ভাগ করেছিল। পৃথিবীর তো দুরকম মেরু, চৌম্বকীয় মেরু এবং ভৌগোলিক মেরু, তাই তো? তো ঈশান কোণটা উত্তর পূর্ব কোণ, এটা নির্ণয়ের সূত্রটা কি, কোন কম্পাস বলে? মানে ঈশান কোণ মানে ঈশ্বরের কোণ। তাহলে আমার ঈশ্বর ধরে নিলাম বিষ্ণু, তাহলে ইতালিতে তো বিষ্ণুকে মানে না, তাহলে ওদের ঈশান কোণ নেই, ওদের বাস্তু নেই, ওদের বাস্তুতে পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় না। ঈশান কোণ সর্বদা পরিবর্তনশীল, এটা নির্ণয়ের নির্দিষ্ট জ্যোতিষীয় গাণিতিক পদ্ধতি আছে। এবার তুমি বলবে তাহলে ভাই সবাই কেন উত্তর পূর্ব বলছে? কারণ অধিকাংশ জ্যোতিষী যে বইগুলোকে ফলো করছে, সেই বইয়ের যে আদিম যেখান থেকে এসেছে সেই পাণ্ডুলিপিগুলো যে সময়কালের, সেই সময় ঈশান কোণ ছিল উত্তর পূর্ব কোণে। ঈশ্বর হয়েছিলেন রাম এবং ঈশ্বর হয়েছিলেন কৃষ্ণ। সেই যুগে কৃত্তিকা এবং রোহিণী দুটো নক্ষত্রের অবস্থান ছিল কালপুরুষের উত্তর পূর্ব কোণে। ঈশান কোণ হয়েছিল উত্তর পূর্ব। সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। যখন ঈশ্বরের নাম হলো লক্ষ্মী, রেবতী নক্ষত্রের বিসম্মিলনকালীন ঈশ্বর হয়ে গেলেন লক্ষ্মী। রেবতী নক্ষত্রের অবস্থান পূর্ব দিকে হওয়ায় লক্ষ্মী পুজো পূর্ব দিকে দিয়ে তাকিয়ে শুরু করা, পূর্ব দিকে মুখ করে লক্ষ্মী পুজো করা হতো। আর উত্তরে ঈশান কোণ কখন ছিল? যখন ঈশ্বর হয়েছিলেন মহিষমর্দিনী চণ্ডী, মহিষমর্দিনী দুর্গা যাকে বলো। আদ্রা নক্ষত্রের ঈশ্বর হয়েছিলেন তখন চণ্ডী, রণপ্রিয়া। আদ্রা নক্ষত্রের অবস্থান উত্তর দিকে হয়, দুর্গাপুজো উত্তর দিকে মুখ করে করার বিধান তৈরি হলো। তখন ঈশান কোণ ছিল উত্তর। এটা পরিবর্তনশীল। এটা কি কয়েক বছর, মানে হাজার যুগ পর 960 বছর বাদে বাদে ঈশান কোণ পরিবর্তিত হতে থাকে, ঈশ্বরের নামটা বদলে যায়, এবং এর এফেক্ট বাস্তুশাস্ত্রে পড়ে, যুগের ওপরে পড়ে। 1998 থেকে এক নতুন নবযুগের সূচনা হয়েছে। এই যুগ আবর্তিত হবে, অসীম প্রযুক্তি ক্ষমতা আমরা বৃদ্ধি পাব, এবং এক নতুন বিবর্তন তৈরি হবে, টেকনোলজিক্যাল বিপ্লব, যা অলরেডি চলে এসেছে এআই। এবং এডুকেশন এমন জায়গায় পৌঁছে যাবে, পৃথিবীতে মানুষ ধীরে ধীরে নিরক্ষরতা কাটিয়ে উঠবে। এটা এগিয়ে যাচ্ছি আমরা সেই দিকে। এই বিপ্লব শুরু হয়েছে 98 সালের পর থেকেই ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার ডেভেলপমেন্ট শুরু। ঈশ্বর হয়েছেন অজন, এক পদং জগদ্ধৃতং নামে বিশ্ব চরাচরে বিরাজ করছেন। তো বাস্তু যারা করছেন, প্রত্যেকটা বাস্তু এক্সপার্ট ঠিকই করছেন, কিন্তু ঈশান কোণ কেন্দ্রিক যে বিষয়টি, ঈশান কোণের যে কারেকশন, ঈশান কোণ নির্ণয়ের সূত্র,
এই সূত্র তারাই জানে যারা এই ঋগ্বেদের জ্যোতিষময়নং চক্ষু প্রপার ভাবে জানতেন, যারা জ্যোতিষের গাণিতিক অঙ্কগুলো করতে পারতেন। তাহলে বাস্তু যারা বিচার করছেন, বাস্তু এক্সপার্ট যারা, তারা অর্ধেক না, তারা 99% ঠিকই করছেন। একটা জায়গা কারেকশন করে নিন। দক্ষিণ পূর্ব থেকে এখন পজিটিভ শক্তি নির্গত হয়ে 180 ডিগ্রিতে সেটা দক্ষিণ পূর্ব কোণ থেকে মুভ করছে, কোন দিকে যাচ্ছে? সেটা যাচ্ছে উত্তর পশ্চিম কোণে। তাহলে উত্তর পশ্চিম কোণ এবং দক্ষিণ পশ্চিম কোণে এই মুহূর্তে যাদের যাদের বাস্তুতে বেডরুম থাকবে ইটস ওকে, ড্রয়িং রুম থাকবে ইটস ওকে, উপাসনা ঘর থাকবে ইটস ওকে, যদি টয়লেট থাকে, যদি সিঁড়ি থাকে, ভাই প্রবলেম ক্রিয়েট হবেই হবেই হবেই। হয় ক্যান্সার, নাই সুইসাইড কেস হতে বাধ্য। এবং উত্তর পূর্ব কোণ খুব ইম্পর্টেন্ট কোণ, অর্থাৎ উত্তর পূর্ব কোণ থেকে যদি একটি রেখা সোজাসুজি দক্ষিণ পূর্ব দিকে টানা হয়, টোটাল ওই রেখা বরাবর ওই অঞ্চলে, ওই রেখা বরাবর অংশে যদি কারোর টয়লেট থাকে, তাহলে সেটা অবশ্যই ক্ষতিকর। সিঁড়ির মুখ, সিঁড়ির অভিমুখ, সিঁড়ি উঠছে, উঠে সেটা ডান দিকে যেন মুভ করে, তবে সেটা ভালো। দেখা গেল কারোর বাড়ির সিঁড়ি আছে, সোজা উঠে বাঁ দিকে মুভ করছে, বাস্তুশাস্ত্রে সেটা কিন্তু শুভকর নয়। বহু গাছ আছে যা বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ আছে। কোথাও দেখা গেল ধর্মস্থান ভেঙে বাড়ি তৈরি করেছে কেউ, ছোট মন্দির ছিল ভেঙে বাড়ি তৈরি হয়েছে, সে বাড়িতে আয় উন্নতি হতে পারে না। প্রকাণ্ড অসত্য গাছ কেটে জমি ওপরে ছিল, কেটে বাড়ি তৈরি হয়েছে, হতে পারে না। যারা জলা জমি বুঝিয়ে সাথে জমির ওপর যারা ফ্ল্যাট তৈরি করেছেন, সেই ফ্ল্যাটে যারা থাকছেন, তাদের ওয়েলথের ডেভেলপমেন্ট হতে পারে না। চ্যালেঞ্জ করছি, মিলিয়ে নিন আমার প্রত্যেকটা কথা, প্র্যাকটিক্যাল, আমাকে বিশ্বাস করতে হবে না, কথাগুলো মেলান লাইফে ঘটছে কিনা, হতে বাধ্য। এই জন্য আমরা বলছি যে বেডরুমে যেখানে আপনি শোবেন তার উল্টো দিকে যেন আয়না না থাকে। স্বামী স্ত্রী যখন মিলন হচ্ছে, তাদের সম্পর্ক হচ্ছে, সেটা যদি আয়নায় রিফ্লেক্ট করে, ভাই তোমার দাম্পত্য জীবন এফেক্ট হতে বাধ্য 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 হবেই, কিচ্ছু করার নেই। তুমি নর্থে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাও, তোমার ওয়েলথে ডিস্টার্ব হবে, হেলথে ডিস্টার্ব হবে, ফিনান্সে তো সব দিক থেকেই খারাপ হবে। এবং যখন ওয়েলথ তোমার কমতে থাকবে ধীরে 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 ধীরে, তখন তুমি ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়বে। যে যদি কেউ উত্তর দিকে মাথা দিয়ে ঘুমায়, তার লাভ লাইফ খারাপ হবে, প্রফেশনাল ক্যারিয়ার খারাপ হবে, সব কিছুতে এফেক্ট পড়বে। কারণ আমাদের মাথা নর্থ পোলের দিকে যখন যাবে, তাহলে এইটা নর্থ যখন নর্থের দিকে মাথা দিয়ে আমরা শুই, তাহলে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করছে, আর বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করছে। তাহলে নর্থকে নর্থের দিকে দিলে কি হবে? বিকর্ষণ করবে। স্বাভাবিক আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হবে না, ঘুম ভালো হবে না। ঘুম ভালো না হলে, ব্লাড সার্কুলেশন ঠিক না হলে, রাত্রিবেলায় অনেক সময় আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আসতে পারে। যাদের একটু এজ আসে, দুশ্চিন্তা, যারা টেনশনে ভুগছেন, তারা যদি উত্তর দিকে মাথা দিয়ে শোন, তারা খুব তাড়াতাড়ি তাদের খুব ক্ষতিগ্রস্ত হতে পারে, হবেই। দক্ষিণ দিকে মাথা দাও, তাহলে বিষমেরও পরস্পরে আকর্ষণ করছে, ঘুম ভালো হবে। যার ঘুম ভালো হবে তার মস্তিষ্কের বিকাশ ভালো হবে, হরমোনাল ব্যালেন্স ঠিক থাকবে। তাহলে একটা মানুষের ঘুম ভালো হওয়া খুবই জরুরি। বেড কভার সবসময় সাদা ব্যবহার করো, পরিষ্কার বেড কভার ব্যবহার করো। যারা সাদা বেড কভার ব্যবহার করবে, তাদের জীবনে সুখ আসতে বাধ্য বাধ্য বাধ্য। যে বেডে শুয়েছো তার নিচে তুমি কিছু ঢুকে রেখেছো, বহু বাড়িতে থাকে, রাখা যায় না, ওটার এফেক্টটা পরে উঠে, খুব খারাপ এফেক্ট হয়। বেডরুম সব থেকে পরিষ্কার রাখতে হবে। এবং তুমি যখন সকালে বিছানা থেকে উঠে পড়ছো, একবার বিছানাটাকে তুমি ক্লিন করে নাও, করে বেডরুম থেকে বেরিয়ে যাও ভাই। আর সারাদিনে বিছানায় বসবে না, তোমার যত কাজ আছে তুমি টেবিলে বসে করো, বেডে নয়। বেডটা শুধু শোয়ার জায়গা, যখন বিশ্রাম করবে তখন তুমি বেডে যাও। বাস্তুর অনেক নিয়ম আছে, মানতে হবে। থ্যাংক ইউ দাদা। আর মানে এত সুন্দর করে তুমি বাস্তুটা বলে, এবং পুরো পডকাস্টটা এত সুন্দর গেছে, কিছু বলার নেই। আর তোমার যদি কোনো কথা বাকি থেকে থাকে তো তুমি বলতে পারো। আমার একটাই কথা, আমি আজকে যে ডেটাটা দিলাম, দক্ষিণ পূর্ব কোণ এই মুহূর্তে ঈশান কোণ, এই তত্ত্বটা আমি বলবো বাস্তু এক্সপার্টরা একবার অ্যাপ্লাই করুন। আর যারা মনে করছেন, আমি জানি আমার এই ভিডিওর পরে বহু লোক বহু কমেন্ট করবে, তাদেরকে প্রুফও করে দেবো কেন ওটা কি। আর প্রত্যেককে একটা প্রশ্ন করে গেলাম, ঈশান কোণ উত্তর পূর্ব কোণ
কেন ওটা উত্তর পূর্ব, কেন ওটা পূর্ব নয়, কেন ওটা ঈশান কোণটা পশ্চিম নয়, কেন ওটা উত্তর নয়, কেন ওটা উত্তর পূর্ব, এই উত্তরটাও কোনো জ্যোতিষী যদি থাকে পডকাস্টে দেবেন। আমি যদি কেউ খণ্ডন করতে পারেন সেই বিষয়টা গাণিতিক কোনো উপায় বার করে, আমি নিশ্চিত সেটাকে অ্যাকসেপ্ট করবে মানুষ। আর আমি যেটা বললাম এটা যদি আমি সঠিক বলে থাকি, এটা আমার তত্ত্ব নয়, এই জ্যোতিষ শাস্ত্রের তত্ত্ব। বরাহ মিহির অর্থাৎ মিহির আচার্য, খনা, তারা বলে গেছেন। বৃহৎ সংহিতা, মুহূর্ত বল্লভ, পণ্ডিত তপন আচার্য এখনো বেঁচে আছেন, দিগ্গজ পণ্ডিত ব্যক্তি, তারা তাদের গ্রন্থে লিখেছেন। শাস্ত্রকে বুঝতে গেলে ইতিহাস পড়তে হবে, ইতিহাস কোথা থেকে বিকৃত হলো তা জানতে হবে, জ্যোতিষ শাস্ত্রের অধঃপতন কোথা থেকে শুরু তা জানতে হবে। বখতিয়ার খিলজিকে দিয়ে শেষ করব। বখতিয়ার খিলজি যখন একটি চর্মরোগে ভুগছিলেন, ক্যান্সারের মতো পরিস্থিতি, কোথাও সারাতে পারছে না, তখন নালন্দার একজনের কাছে গেছিলেন, এক ডাক্তারবাবু, আয়ুর্বেদিক ডাক্তার। তিনি তাকে ঔষধ দিয়ে সারানোর প্রচেষ্টা করতে গিয়ে ভাবলেন যদি সেরে যায় এ তো আমাকে হত্যা করতে পারে। একটা এমন সুন্দর উপায় দিলেন, বললেন তুমি প্রত্যেক দিন কোরআন পড়ো। তো কোরআনের পাতা উল্টাতো এবং কোরআনের পাতার সাথে ঔষধ লাগানো থাকতো, সেই ঔষধটা মুখে যেত, আস্তে 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 তার চর্মরোগ সেরে গেল। বখতিয়ার খিলজি কি করলো? বখতিয়ার খিলজি তাকেই মেরে দিল। এবং যখন নালন্দা ধ্বংস হয়, জ্যোতিষ শাস্ত্রের বহু পুরাতন পুঁথি ধ্বংস হয়েছে, তা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তা পুড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে বহু বছর জ্যোতিষ চর্চা ভারতবর্ষে ভালোভাবে হয়নি। কিছু গুরু বংশ পরম্পরা এই জ্যোতিষ শাস্ত্রকে বাঁচিয়ে রেখেছেন, তাদের থেকেই আমরা আজকে পেয়েছি, এটুকুই মানুষের কাজে লাগাচ্ছে। এটা জ্যোতিষ শাস্ত্র, এটাকে বুঝতে হবে। বহু সংগ্রাম, বহু লড়াই করে বহু মানুষ বাঁচিয়ে রেখেছেন, সেই দিকপাল মানুষগুলোকে শ্রদ্ধা জানাবো। এবং যাদের যে গুরুদের থেকে এই জ্ঞানগুলো পেয়েছি, তথ্যগুলো পেয়েছি, সেগুলো আপনাদের কাছে দিয়ে গেলাম। যদি ভালো লাগলে গ্রহণ করবেন, খারাপ লাগলেও বলবেন, মাথা পেতে নেব। সকলকে নমস্কার। আর আমি কিছু বলার নেই, এত সুন্দর পডকাস্ট হয়েছে। আর দাদার কিন্তু চেম্বার দক্ষিণেশ্বরেও খুলেছে, দক্ষিণেশ্বরে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এবং নাম্বার তো দেওয়া আছে। কোনো দিন কি স্পেসিফিক রেখেছো? স্পেসিফিক আমি তো শনিবার করে এখনো আপাতত বসছি দক্ষিণেশ্বরে। তাহলে কল করে নিলে পুরো ডিটেলস। হ্যাঁ, কল, এবং আমি সবাইকে বলছি, অনেকে হয়তো কল করছেন, আমি হয়তো সবাইকে কলের অ্যান্সার দিতে পারছি না, এরকমও অনেকে হয়েছে যারা হোয়াটসঅ্যাপ SMS করছে, রিপ্লাই অনেক পরে পাচ্ছেন। তবে আমি ডেফিনেটলি বলবো, যারা কলে পাচ্ছেন না আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। যারা মেসেজ করে সবসময় রিপ্লাই পাচ্ছেন না, হয়তো দেরিতে রিপ্লাই পাচ্ছেন, তাদের কাছেও ক্ষমা প্রার্থী। আপনারা অবশ্যই রিপ্লাই পাবেন, হয়তো একটু দেরি হবে, 2-1 দিন, কারণ কখনো কখনো প্রেশার থাকলে একটু লেট হয়। অবশ্যই আপনারা বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমি প্রচুর মানুষকে দেখি না, আমি লিমিটেড মানুষকে দেখি, কারণ আমি একটু চেষ্টা করি যাতে সময় নিয়ে তাদেরকে গাইড করা যায়। তাই যারা যোগাযোগ করবেন, করতে পারেন, আপনাদের ডেফিনেটলি আমার সাধ্যমতো আমি গাইড করব। আর কিছু বলার নেই। আমি আপনাদের হোস্ট কৌশিক স্যার, আজকে আমাদের গেস্ট একমাত্র সূর্যদা, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক স্যার। নমস্কার। নমস্কার দাদা।